আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা নিয়ে কিছু কথাবার্তা বলে নেই। আমরা এসএসসি লেভেলে পড়ে আসছি বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার পরেই আমাদের আসছে জটিল সংখ্যা। তো বাস্তব সংখ্যা কি, যে সকল সংখ্যা আমরা সংখ্যা রেখায় দেখতে পাই তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা। যেমন আমি যদি বলি 3, এটা একটা বাস্তব সংখ্যা। এরপর 2, এটা একটা কি বাস্তব সংখ্যা। আবার যদি লিখি 2/3, এটা আমাদের কি বলতো বাস্তব সংখ্যা। এরপর এরপর লিখে যদি আমরা √3/2, এটা আমাদের কি সংখ্যাটা বাস্তব সংখ্যা। এরপর 1.50, এটা আমাদের কি সংখ্যা বাস্তব সংখ্যা। তা যে এগুলো আমাদের কি সংখ্যা বাস্তব সংখ্যা। এখন আমি যদি বলি যে s²-1 = 0, এখান থেকে আমরা কয়টা মান পাবো? এখান থেকে আমরা দুইটা মান পাবো। কি কি আমরা বলতে পারি? s² = 1, দ্যাট মিন্স আমরা x লিখতে পারি আমরা √1 এর। অতএব x আমরা কয়টা মান পাইলাম? দুইটা। x এর দুইটা মান পাইলাম। যেহেতু আমাদের x এর পাওয়ার আছে 2, সেক্ষেত্রে আমরা মান পাবো কয়টা? মান পাবো দুইটা। আচ্ছা, এরপর যদি আমি লিখি s² + 1 = 0, দ্যাট মিন্স আমরা s² - 1 s² = -1 পাবো। এরপর x যদি লিখি রুটের ভিতরে -1, এই যে রুটের ভিতরে -1 চলে আসছে, এইটা আমাদের কি সংখ্যা? এইটা আমাদের জটিল সংখ্যা। এটাকে ইংলিশে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। এখন কমপ্লেক্স নাম্বার কি? x = রুটের ভিতরে -1, এই রুটের ভিতর যে -1, এইটাকে আমরা বলতে পারি i। কি বলতে পারি? এটাকে আমরা i বলতে পারি। আচ্ছা, i এর মান কি? i এর মান আমরা পাইলাম রুটের ভিতরে -1। এখন আমরা i এর পরিচয় জানবো। i এর পরিচয় কি? i এর পরিচয় হলো i হলো কোন সংখ্যাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারে। কি রকমের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? কিভাবে ঘুরাবে? আচ্ছা, ধরি আমরা একটা সংখ্যা ধরবো। মনে করো একটা সংখ্যা ধরলাম 5। এখন এই 5টা নিয়ে একটু আমরা কাজ করি। মনে করো আমার কাছে কোয়াড্রেন্ট আছে, দুইটা কোয়াড্রেন্ট, দুইটা অ্যাক্সিস। আমাদের কোয়াড্রেন্ট কটা? চারটা কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এখন আমি মনে করো আমরা মনে করো এই যে 5টা, এই 5টা আমাদের কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এই 5টা যেহেতু বাস্তব সংখ্যা, সেহেতু আমাদের এই বাস্তব অক্ষে বসাইতে হবে। এইটাকে বলা হয় বাস্তব অক্ষ, এটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। কাল্পনিক অক্ষ। আচ্ছা, বাস্তব অক্ষে যদি আমি +5 বসাই, তাহলে কোন অক্ষ বরাবর? বাস্তব অক্ষ বরাবর প্লাস আমি 5 যদি বসাই, তো +5 বসালে i এর কাজ কি? i এর কাজ হলো এইটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো। এখন আমি যদি এই 5 এর সাথে একটা i গুণ করি, 5 এর সাথে যদি একটা i গুণ করা হয়, তাহলে এখানে 5টা কোথায় চলে আসবে? উপরে চলে আসছে। এই 5টা যদি এখানে উপরে চলে আসে, তাহলে এখানে 5i হয়ে গেল। এখন আমাদের এখানে x অক্ষের ধনাত্মক দিক কোনটা? এইটা হলো x অক্ষের ধনাত্মক দিক, এইটা হলো x অক্ষের ঋণাত্মক দিক। এরপর y অক্ষের ধনাত্মক দিক এইটা, y অক্ষের ঋণাত্মক দিক এইটা। এখন আমরা মনে রাখবো এই i + i কাল্পনিক, যেহেতু আমাদের +i, এই iটা আমাদের কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। তো এইটা আমাদের বসবে কোথায়? y অক্ষ বরাবর। কেন y অক্ষ বরাবর বসবে? কারণ এইখানে কাল্পনিক অক্ষটা y অক্ষ বরাবর থাকে। এখন আমাদের এই যে +iটা y অক্ষের ধনাত্মক দিকে বসবে, আর -iটা কি বলবে? y অক্ষের ঋণাত্মক দিকে বসবে। এখন আমি এখানে লিখলাম 5i। এই যে 5i লিখলাম, এই 5iটা আমাদের y অক্ষের ধনাত্মক দিকে বসলো। এখন এখানে একটা i গুণ করার ফলে এটা কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে গেছে। এখন এইটার সাথে যদি আমি আবার একটা i গুণ করি, কি হয়ে যাবে বলতো? 5i²। কি হয়ে যাবে? 5i²। এখন আমাদের জানতে হবে 5i² এর মানটা কত। এখন আমরা শিখবো যে রুটের ভিতরে -1, এটাকে বলা হয় কি? i বলা হয়। রুটের ভিতরে -1, এটাকে বলা হয় i। এখন আমি যদি এটাকে স্কোয়ার করি, i² হবে কি বলতো? রুটের ভিতরে -1 এর উপরে হোল স্কোয়ার। তাহলে আমাদের কত আসলো? -1। তাহলে i² কত আসলো? -1। এখন আমি যদি i³ বের করতে চাই, i³ মানে কি? i² ইন্টু i। i² ইন্টু কত? i। এখন i² এর মান কত? -1 ইন্টু কত? i। তার মানে আসবে কত? -i। আচ্ছা, এরপর যদি আমরা i⁴ বের করতে চাই, i⁴ মানে কি? i⁴ মানে হলো i² ইন্টু কি? i²। i² এর মান কত? -1।
এই a স্কোয়ারের মান কত -1, দ্যাট মিন্স আমাদের এখান থেকে যেটা আসবে +1। এরপর যদি আমি i টু দি পাওয়ার 5 বের করি, i টু দি পাওয়ার 5 মানে কি i স্কোয়ার ইনটু কত i, তার মানে এই i স্কোয়ারের মান -1, এই i স্কোয়ারের মান -1 আর এখানে একটা i, তার মানে আসবে কত প্লাস কত আসবে i আসবে প্লাস i। এখন আমরা যেখানে ছিলাম যে 5 i স্কোয়ার ছিল, i স্কোয়ারের মান কত, i স্কোয়ারের মান -1, দ্যাট মিন্স আমাদের এখানে কত আসলো -5। এই যে -5টা এটা কোন অক্ষ বরাবর বসছে, এটা x অক্ষের ঋণাত্মক দিকে বসছে, কারণ -5 x অক্ষের ঋণাত্মক দিকে বসে। এর সাথে যদি আমি আরেকটা i গুণ করি, দ্যাট মিন্স আমাদের কি আসবে বলতো 5i কিউব। আচ্ছা 5i কিউব এর মান কত, i স্কোয়ারের মান যেহেতু আমাদের -1, i স্কোয়ারের মান যেহেতু -1, তাহলে আমাদের i কিউবের মান কত আসবে, i কিউবের মান আসবে -i। তাহলে এখানে একটা 5 গুণ ছিল, দ্যাট মিন্স আমাদের কত আসবে -5i। তাহলে -5i কোন অক্ষ বরাবর বসছে, y অক্ষের ঋণাত্মক দিকে বসছে, কারণ এটা কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকে যেহেতু আমাদের -5, তাহলে কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকে বসবে। এরপর যদি আমি আরেকটা i গুণ করি, তাহলে আমাদের কি আসবে, এখানে ছিল i কিউব, তার মানে এখানে আসবে i টু দি পাওয়ার কত, i টু দি পাওয়ার 4 চলে আসবে। তাহলে এখানে পিছনে একটা i 5 ছিল, তাহলে 5i টু দি পাওয়ার 4 চলে আসছে। তাহলে 5i টু দি পাওয়ার 4 এর মান কত 5। কিভাবে বুঝছি আমরা, i টু দি পাওয়ার 4 কত পেয়েছি, i টু দি পাওয়ার 4 পেয়েছি 1 এর সাথে 5 গুণ করলে কত আসবে 5 আসবে। আচ্ছা তাহলে আমরা দেখলাম এখান থেকে i এর পরিচয়, i এর পরিচয় কি শিখলাম, i এর পরিচয় হলো আমরা যদি কোনো সংখ্যাকে i দিয়ে গুণ করি সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। কোথায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এরপর আমরা শিখব যে ধরি আমার কাছে জানতে চাইলো যে i টু দি পাওয়ার 20, i টু দি পাওয়ার 20 এর মানটা আমি কিভাবে বের করব। এটা সহজ টেকনিক আছে। আচ্ছা আমি একটু সামনের দিকে আগাই। এরপরে আমি যে কথাটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি যদি বলি i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0, কিভাবে লিখলাম। আচ্ছা এখান থেকে আমি মনে রাখবো পরপর চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে, 0 হবে। অথবা আমি যদি এখান থেকে মানগুলো বের করি, আচ্ছা এখানে i ছিল, iটাকে রেখে দেই। এরপর i স্কোয়ারের মান জানি কত -1, i কিউবের মান কত -i, i টু দি পাওয়ার 4 এর মান কত +1। এরপর +1 -1 কাটাকাটি, -i +i কাটাকাটি, দ্যাট মিন্স আমাদের কত চলে আসলো, 0 চলে আসলো। আচ্ছা তো আমি বলতে পারি যে পরপর চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, 0। এখন তোমাদের মনে এরকম কোশ্চেন জাগতে পারে যে আমি যদি লিখি i কিউব প্লাস i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 9, এদের মান কি 0 হবে? এদের মানও 0 হবে যদি আমাদের বিজোড় আকারে যদি চারটা পরপর ক্রমিক সংখ্যা থাকে তাদের মানটাও কি হবে 0। আমি যদি বের করতে চাই i কিউবের মান কত -i, i টু দি পাওয়ার 4 এর মান কত, i টু দি পাওয়ার 4 এর মান প্লাস i, এরপর i টু দি পাওয়ার 7 এর মান কত, i টু দি পাওয়ার 7 এর মানটা আমরা বের করি না, যদি আমরা বের করে দেখতে চাই i টু দি পাওয়ার 7, i টু দি পাওয়ার 7 মানে কি i স্কয়ার ইনটু কত i, তার আমার i স্কয়ারের মান কত -1, i স্কয়ারের মান কত -1, i স্কয়ারের মান কত -1 আর একটা i থাকলো, দ্যাট মিন্স আমাদের এখান থেকে তিনটা -1 গুণ করলে আসবে -1 ইনটু i, তার মানে কি -i। তাহলে এখান থেকে আমি পাবো কত -i পাবো। এরপর i টু দি পাওয়ার 9, i টু দি পাওয়ার 9 এর মান কত, i টু দি পাওয়ার 9 এর মানটা যদি বের করতে চাই তো লিখতে পারি i স্কয়ার ইনটু i স্কয়ার ইনটু i স্কয়ার ইনটু i স্কয়ার ইনটু i স্কয়ার, তার মানে আমাদের চারটা i স্কয়ার ইনটু i চলে আসলো। আচ্ছা একটা i স্কয়ারের মান কত -1, তার মানে এখান থেকে -1 আসবে, এখান থেকে একটা -1, এখান থেকে একটা -1, এখান থেকে একটা -1, তার মানে চারটা -1 গুণ করলে আসবে +1 ইনটু i, তার মানে প্লাস i। তাহলে এখান থেকে আমি লিখতে পারি প্লাস i। এখন আমরা যদি এখান থেকে দেখি যে এখানে -i প্লাস i শেষ, এবার -i প্লাস i শেষ, তার মানে আমাদের অ্যান্সারটা কত আসলো 0 চলে আসলো। তাহলে আমি বলতে পারি যে পরপর চারটা স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে 0। এখন এইটাকে যদি আমি সূত্র আকারে মনে রাখতে চাই সেটা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি i টু দি পাওয়ার 4n প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 2 প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 3। আচ্ছা এখন আমি n এর মান যদি এখানে
স্বাভাবিক সংখ্যা বসাই, n এর মানগুলো যদি আমি স্বাভাবিক সংখ্যা বসাই তাহলে আমি কি পাবো, এখানে 0 পাবো। কিভাবে, আমি যদি এখানে এখানে যদি মনে করো n এর মানটা 0 বসাইলাম, n এর মানটা 0 বসাইলে i টু দি পাওয়ার 0, n এর মানটা 0 বসাইলে i টু দি পাওয়ার 1, n এর মানটা 0 বসাইলে i টু দি পাওয়ার 2, n এর মানটা 0 বসাইলে i টু দি পাওয়ার 3। আচ্ছা, আমরা i টু দি পাওয়ার 0 মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস i টু দি পাওয়ার 1 মানে i স্কয়ারের মান কত, -1, আর i কিউবের মান কত, -i। দ্যাট মিন্স আমাদের এখান থেকে চলে আসলো কত, 0। এই টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা শিখব জটিল সংখ্যার বিভিন্ন আকার। জটিল সংখ্যার বিভিন্ন আকার, আমি জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করতে পারি, z = x + iy লিখতে পারি। আচ্ছা, z = যদি x + iy লেখা যায়, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরি আমার কাছে দুইটা অক্ষ আছে, একটা x অক্ষ আর একটা y অক্ষ। এখন যেহেতু একটা x অক্ষ আর y অক্ষ, এখন মনে করো আমার এইখানে গন্তব্যস্থান, এইখানে মনে করো আমার বাড়ি। এখন আমি এই বাড়িতে যেতে চাই, এই বাড়িতে কিভাবে যেতে পারি, এই বাড়িতে এখান থেকে এই দিক বরাবর হেঁটে উপরে উঠতে পারি। তাহলে আমি কি করলাম, x অক্ষ বরাবর x পরিমাণ হাঁটলাম, এরপর y অক্ষ বরাবর y পরিমাণ উঠলাম। দ্যাট মিন্স আমাদের এখান থেকে যে বিন্দুটা আসবে x, কত, x, y। আচ্ছা, x, y চলে আসছে, এই যে x, y চলে আসছে, এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। কি বলা হয়, কার্তেশীয় স্থানাঙ্ক। কি বলা হয়, কার্তেশীয় স্থানাঙ্ক। এখন এইখান থেকে আমি যদি মনে করো, কেউ যদি মনে করো এখান থেকে x পরিমাণ গেল, y পরিমাণ উঠলো, তার মানে এই বিন্দুটা পেলো। এখন কেউ যদি মনে করো ডিরেক্ট এই বিন্দুতে চলে যাওয়া যাবে কিভাবে, এই বিন্দু যদি চলে যায় তার মানে এইখান থেকে একটা কোণের উৎপন্ন হয়, এই কোণটাকে দিলাম আমি থিটা। আচ্ছা, এই যে এই থেকে এই পর্যন্ত গেল, এখানে একটা ব্যাসার্ধ r সৃষ্টি হয়েছে, মানে এখানে ব্যাসার্ধ সৃষ্টি হয়েছে। ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয়, r দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এইখানে যে স্থানাঙ্কটা আসবে আমাদের r, থিটা। কি আসবে বলতো, r, থিটা। এই যে r, থিটা, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। কি বলা হয়, পোলার স্থানাঙ্ক। এখন এটাকে যদি পোলার স্থানাঙ্ক বলা হয়, তো এখান থেকে আমি মনে করো cos থিটা অ্যাপ্লাই করব। cos থিটা সমান জানি কি, আমরা cos থিটা সমান জানি আমরা ভূমি ডিভাইড বাই কি, অতিভুজ। আচ্ছা, এখান থেকে cos থিটা সমান কি বলতো, ভূমি ডিভাইড বাই কি, অতিভুজ। ভূমি আমাদের কত, x, অতিভুজ কত আমাদের r। তো এখান থেকে আমি যদি মনে করো x এর মানটা বের করতে চাই, তাহলে x লিখতে পারি লিখতে পারি r cos থিটা। আচ্ছা, x r cos থিটা। এরপর এখান থেকে যদি আমি sin থিটা বের করতে চাই, sin থিটা লিখতে পারি কি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখানে লম্বকে, এখানে লম্ব y, দ্যাট মিন্স y ডিভাইড বাই লিখতে পারি r। তো এখান থেকে যদি আমরা y এর মানটা বের করি, y লিখতে পারি r sin থিটা। তো এখান থেকে আমি x এবং y এর দুইটা মান পেলাম। এখন যদি এই x এবং y এর মানটা এখানে বসাই দেই, x এবং y এর মানটা z এর স্থলে যদি বসাই দেই, আমাদের কি আসে দেখি। তো আমরা লিখতে পারি z x এর জায়গায় বসাইলে আসবে, x এর মানটা আমাদের কত ছিল, r cos থিটা, প্লাস y এর মানটা কত ছিল, r sin থিটা। তো এখান থেকে যদি আমরা r কমন নেই, লিখতে পারি cos থিটা প্লাস sin থিটা। তো cos থিটা প্লাস sin থিটা, এইটাকে বলা যায় এই cos থিটা প্লাস r ইনটু cos থিটা প্লাস sin থিটা। এখন এই যে cos থিটা প্লাস sin থিটা, এইটাকে বলা হয় e টু দি পাওয়ার i থিটা। এই e টু দি পাওয়ার i থিটা মানে হলো অলারের ফর্মুলা। এই অয়লার সাহেব এই e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু লিখছে cos থিটা প্লাস i sin থিটা। cos থিটা প্লাস কি, i sin থিটা। তো এখান থেকে আমি যদি লিখি cos থিটা প্লাস i sin থিটা, এটা মিন আমরা কি বুঝবো, e টু দি পাওয়ার i থিটা। এই e টু দি পাওয়ার i থিটা কে দিছে অয়লার। তো এখান থেকে আমি যদি বিভিন্ন কোঅর্ডিনেট বের করতে চাই, কোঅর্ডিনেট বের করা যাবে।